কঠিন, তবে আরেকটা বিষয় যেটি রয়েছে সেটি হলো যে এই আইনের ভাষা অন্য যে কোনো আইনের থেকে একটু হলেও জটিল ধরনের, এবং আমরা লিমিটেশন অ্যাক্ট সাধারণত স্কিপ করে যাই যে অংশটুকু, সেই অংশটুকু থেকে এমসিকিউ আকারে কোশ্চেন আসে। তবে সেখান থেকে ব্রড কোশ্চেন আসতে পারে, সেটা হলো যে আমাদের লিমিটেশন অ্যাক্টের যে শিডিউল, সেই শিডিউল আমরা শিডিউল সাধারণত মুখস্থ করি, শিডিউলটা বোঝার চেষ্টা করি না। আজকে আমরা মূল যে সেকশনগুলো রয়েছে, যে 29টা ধারা রয়েছে, সেই ধারা থেকে পড়বো, এবং একই সাথে আমরা মিলিয়ে পড়বো যে সংশ্লিষ্ট আমাদের যে শিডিউল রয়েছে, সেই শিডিউলে যে আর্টিকেল রয়েছে, আর্টিকেলগুলোর বিধান আসলে কি, এবং সেটার সাথে আমরা কেমন করে সেকশনগুলোকে রিলেট করব। আজকে আমাদের এই ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আনুষ্ঠানিকভাবে এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আর এই ক্লাসে আমরা ম্যাটেরিয়াল হিসেবে আমি ইউজ করছি, সেটি হলো আমার সামনে প্রকাশিতব্য একটি বই। এটি হলো লিমিটেশন অ্যাক্টের উপরে রচিত। এখন আমি এইটা আপনাদের সাথে একটু শেয়ার করে পরবর্তীতে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখেন, আমরা দেখেছি যে তামাদি আইন যেটি, আমরা মূল কথাটা জানি যে লিমিটেশন অ্যাক্টের বাংলা অনুবাদ করা হয়েছে তামাদি আইন। এইটা যদি আমরা করতাম সীমাবদ্ধতার আইন, সেটাও হতে পারতো। তবে প্রচলিতভাবে এবং জনপ্রিয়ভাবে এটাই আসলে অনুবাদ হয়েছে তামাদি আইন। আমরা তামাদি আইন হিসেবেই অনুবাদে পড়ব। এবং এইখানে আমরা যেটা দেখব সেটা হলো যে এই আইনটা যে প্রণীত হয়েছে, আইনটা প্রণীত হবার কারণটা কি। প্রায় সময় আপনারা দেখবেন বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে একটা প্রশ্ন আসে, সেটা হলো তামাদি আইনের উদ্দেশ্য কি। তার আগে আমরা একটু জানি যে আসলে তামাদি আইনের যে সংক্ষিপ্ত ইতিহাস, সেইটি দেখবেন যে আমরা সিভিল কোর্টে অথবা ক্রিমিনাল কোর্টে যাই। সিভিল কোর্টে যাই প্রতিকারের জন্য, এবং ক্রিমিনাল কোর্টে যাই আমাদের প্রতি যে অপরাধ করা হয়েছে সেই অপরাধ এর বিচারের জন্য। এই দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আসলে ক্রিমিনালটুকু যদি আমরা বাদ দিই, সিভিলের দিকে যদি তাকাই, তাহলে দেখবো ধরুন আমার একটা জমি কেউ দখল করে নিল, অথবা আমার কোনো আইনগত অধিকার একজন অস্বীকার করলো, যার ফলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে স্বাভাবিকভাবেই এর প্রতিকারের জন্য আমাকে কোর্টে যেতে হবে। কোর্টে যে আমি যাব, এটা আসলে কতদিন পর যাব, এই বিষয়টা নির্ধারণ করছে তামাদি আইন। এখন প্রশ্ন আসে, এটা নির্ধারণ করার প্রয়োজন কেন, তাই না? প্রয়োজন শুরুতে আমরা এই কারণে ধরবো যে ধরুন আমার জমি একটা বেদখল হলো, আমি এই বিষয় নিয়ে নিশ্চুপ থাকলাম। ঠিক 50 বছর পরে আমি এই সম্পত্তি নিয়ে দাবি দাওয়া উত্থাপন করলাম যে এই সম্পত্তি জনৈক রহিম বা করিম বেদখল করেছে আমাকে। এখন বলেন 50 বছরের মধ্যে এই সম্পত্তির যে খতিয়ান, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই সম্পত্তি সম্পর্কিত যে রেকর্ডগুলো, সেগুলো বারবার পাল্টাতে পারে না। এখন যেমন ধরেন 1972 সালে আরএস রেকর্ড শুরু হয়েছিল, এরপরে আগামী 50 বছরে আরো দুইটা রেকর্ড আসবে না সেটা আমরা বলতে পারি না। এই জমি আগামী 50 বছরে আহ, হস্তান্তরিত হবে। তাহলে বারবার যেটা হবে যে এর যে রেকর্ড, সেই রেকর্ডটা পাল্টাচ্ছে। 50 বছর পর গিয়ে আমি যদি এই সম্পত্তি ফেরত নেওয়ার জন্য, দখল ফিরিয়ে ফিরে পাওয়ার জন্য যদি মামলা করি, তাহলে সেটা অনেক বেশি জটিলতার জন্ম দেয়, তাই না? কিংবা ধরেন, শুধু আইনগত অধিকারের কথা আমি কেন বলবো, কিংবা জমি দখল কেন, ধরেন আমাদের সমাজে অনেক চুক্তি হয়, চুক্তি প্রবলের মামলার কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো ধরুন যে বায়না চুক্তি কেউ কার্যকর করার জন্য মামলা করতে যাচ্ছে, অথবা অন্য যে কোনো চুক্তি কার্যকরের মামলা মামলা করতে যাচ্ছে, অপরপক্ষ যখন অস্বীকার করছে। এখন কেউ যদি 10 বছর এই বিষয়টা নিয়ে নিশ্চুপ থাকার পরে আদালতের কাছে যায়, এই বিষয়টা কি হবে, অনেক বেশি অবসলিট হয়ে যাবে। কেন অবসলিট হবে? এখন 2026 সালে আমি এবং আমার প্রতিপক্ষ বা যিনি চুক্তি করছেন আমার সাথে, তিনি একটা চুক্তি করলেন 10 লক্ষ। এই দ্রব্যের বা চুক্তির বিষয়ের মূল্যমান এখন 10 লক্ষ আছে, কিন্তু 10 বছর পর বা 20 বছর পর এর মূল্যমান হয়ে যাবে 1 কোটি টাকা, তাই না? তখন এটা তখনকার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে নিরূপণ করা অনেক কঠিন। এই কারণে প্রতিকার লাভের বিষয়টাকে, প্রতিকার লাভের যে অধিকার, সেই অধিকারকে সীমিত করা হচ্ছে। সীমিত কেন করা হচ্ছে? যে সমাজে যেন ব্যাপক অনিয়ম, অর্থাৎ এই সম্পত্তি এবং
বিষয় যেগুলো রয়েছে, চুক্তির বিষয়, সেগুলোর বিষয়ে যেন কোনো কিছু না করে ক্ষতিগ্রস্ত না হয়। ক্লিয়ার? এরপরে দেখেন একটা বিষয়, সেটা হলো যে আমরা আসবো, এটা হলো আমাদের প্র্যাকটিক্যাল বিষয় যে তামাদি আইনের কেন প্রয়োজন, কিন্তু তার কিছু কনসেপচুয়াল অবজেক্ট আছে না, সেই অবজেক্টটা আমরা দেখি যে সেই এই আইনের প্রস্তাবনায় রয়েছে। এর বাইরে আর কিভাবে আছে দেখেন, দুইটা ল্যাটিন অনুবাদ দ্বারা আমরা তামাদি আইনের উদ্দেশ্যকে কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। সেই দুটো উদ্দেশ্য কি কি আপনাদের একটু বলি, তাহলে আপনারা আরো ভালো করে বুঝবেন। সেটা হলো প্রথম যে, মানে দুইটা ল্যাটিন ডক্ট্রিন রয়েছে। একটা ডক্ট্রিন হলো ইন্টারেস্ট রিপাবলিক উড সিট ফিনিস লিটিয়াম। এই যে আমরা বিভিন্ন বইয়ে যেটা পড়ি, তামাদি আইনের উদ্দেশ্য লেখা থাকে না যে সমাজের সমষ্টিগত স্বার্থেই মামলার শেষ থাকা উচিত, এইটা হলো একটা ডক্ট্রিন। এই ডক্ট্রিনের উদ্দেশ্য কি, সমাজের সমষ্টিগত স্বার্থটা কি, সমাজের সমষ্টিগত স্বার্থ হলো যে একটা সাবস্ট্যান্টিভ ল যখন কাউকে কোনো অধিকার প্রদান করে, সেই অধিকার বিষয়ে যেন সে সজাগ থাকে। এবং এই সজাগ থাকাটা কেন প্রয়োজন সেটি আমি পূর্বেই ব্যবহারিক দিক থেকে ব্যাখ্যা করে দেখিয়েছি, যে যদি এইটার মামলা করার কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকে, তাহলে সমাজের সম্পত্তি এবং সম্পত্তিজাত যে জটিলতা সৃষ্টি হবে, সেই জটিলতার কারণে সমাজের আর অন্যান্য সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবে। যেমন ধরেন, 50 বছর পরে আমি যদি জমি দখল ফিরে পাবার জন্য মামলা দায়ের করি, সেই ক্ষেত্রে এখানে আমার অনেকগুলো ওয়ারিশ তৈরি হবে যদি আমি বেঁচে না থাকি, এবং যারা আমার সম্পত্তি দখল করেছে 50 বছর পর তিনি বেঁচে থাকবেন এরকম কোনো নিশ্চয়তা নাই। ফলে, এবং এই 50 বছরের সময় একটা জমি তো বারবার হস্তান্তরিত হয়, কিংবা তার জমির বিপরীতে রেকর্ড হয়, অর্থাৎ খতিয়ান সৃষ্টি হয়। এইগুলোতে ব্যাপকভাবে একটা জটিলতা সৃষ্টি হবে এবং সমাজে এর খারাপ প্রভাব পড়বে। এই কারণেই এই ডক্ট্রিন দ্বারা তামাদি আইনকে, তামাদি আইনের যে উদ্দেশ্য সেটিকে আমরা ব্যাখ্যা করতে পারি, তাই না? ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি অ্যাজ এ হোল দেয়ার শুড বি অ্যান এন্ড টু লিটিগেশন। আরেকটা কি, সেটা হলো যে ল উইল অ্যাসিস্ট দোজ হু আর ভিজিল্যান্ট উইথ দেয়ার রাইটস। অর্থাৎ আইন তাদেরকেই সাহায্য করবে, সহযোগিতা করবে যারা নিজেদের অধিকার বিষয়ে সচেতন থাকছে, তাই তো? এই বিষয়টা আমি আরো একটু ব্যাখ্যা করে এখানে বলেছি। দেখেন যে, মনে করেন যে ফেরদৌস সাহেবের স্থাবর সম্পত্তি একজন দখল করলেন, এবং ফেরদৌস সাহেব এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মামলা করলেন 60 বছর পরে। এই দীর্ঘ সময় উক্ত সম্পত্তির বিষয়ে অনেক পরিবর্তন হবে। সম্পত্তিটির নতুন খতিয়ান সৃষ্টি হতে পারে, সম্পত্তিটির বেশ কয়েকবার হাত বদল হতে পারে, এবং এই কারণে এটা একটা অসম্ভব কাজ বলে বিবেচিত হবে। আর এই তামাদি আইনের যে মূল প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় দেখবেন বলা আছে যে পূর্বের যে আইনসমূহ সেগুলোকে কনসলিডেট করা হয়েছে, পূর্বের যে বিধানসমূহ সেইগুলো কি করা হয়েছে, সংশোধন করা হয়েছে, করে নতুন করে একটা আইন প্রণয়ন করা হয়েছে 1908 সালে। খেয়াল করেন, আমি সর্বশেষে একটা কোটেশন ইউজ করছি, একটা এই যে তামাদি আইন হয়েছে, যে কমিশন ছিল, সেই কমিশনের যিনি একজন মানে ড্রাফটিং মেম্বার, তিনি তামাদি আইনের উদ্দেশ্য সম্পর্কে সুন্দর কয়েকটা কথা বলেছেন। কি কথা আমি বলে এর পূর্ববর্তী যে আইন সে আইনে যাব। বলছেন, ইট উড বি পসিবল টু enact the proposed alterations by an adjournment act, but the limitation act of 1877 has been already amended by no less than 11 different enactments. It is clearly desirable to have the whole of the statutory law on the subject dealt with in one act, and to clear the statute book of these scattered enactments. It is proposed for this reason to introduce an amending and consolidating bill embodying the alterations to which attention has been called, re-enacting the present act in other respects, and repealing the various acts and provisions in which the law is now contained. তাহলে আমরা বুঝতে পারছি যে তামাদি আইনের মূল উদ্দেশ্য দুইটি, তাই না? এই দুইটি আপনারা খুব ভালো করে যদি উপলব্ধি করেন, তাহলে এটা নিজের ভাষাতেও লিখতে পারবেন, এবং এই দুইটা ডক্ট্রিন যদি আপনারা উল্লেখ করেন, তাহলে আপনাদের স্ক্রিপ্ট, অ্যান্সার স্ক্রিপ্ট অনেক সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। এইবারে আসেন, আমরা যেটা বললাম যে তামাদি আইনের উদ্দেশ্যের জায়গা দুইভাবে আমরা আলোচনা করলাম। একটা হলো এর প্রপোজাল যেটা রয়েছে, এই প্রিয়াম্বলের যে বক্তব্য, সেটি হলো পূর্বের আইনসমূহকে অ্যামেন্ড করা হয়েছে, কনসলিডেট করা হয়েছে, এইটা একটা দিক। আরেকটা দিক হলো যে এর যে আসলে সামষ্টিক স্বার্থ সমাজের, সেই দুই দিক থেকে। এখন প্রশ্ন আসে, পূর্বের আইনসমূহ কি কি ছিল?
সেই বিষয়টা নিয়ে আপনারা দেখবেন যে অনেক জায়গাতেই বিস্তারিত আলোচনা নেই। আমি একটু হলেও বিস্তারিত আলোচনা করেছি, এবং এইটা আলোচনা করতে গিয়ে আমি যেটা করেছি যে মূল যে আগের দুইটা আইন রয়েছে, 1859 সালের লিমিটেশন অ্যাক্ট এবং 1877 সালের লিমিটেশন অ্যাক্ট, এই দুইটি আমি পড়েছি এবং এখান থেকে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। দেখেন, তামাদি আইন বারবার বলতেছে যে এইটা এইটা কনসলিডেট করা হয়েছে এবং এমেন্ড করা হয়েছে। তাহলে কোন আইন কনসলিডেট করা হলো এবং কোন বিধানগুলো অ্যামেন্ড করা হলো, সেই বিষয়টা আমি এখানে ব্যাখ্যা করেছি। সেটা হলো 1859 সালে প্রথমবারের মতো লিমিটেশন অ্যাক্ট প্রণীত হয়। এই লিমিটেশন অ্যাক্ট এগুলো এখন যেমন সংসদ প্রণয়ন করে, পূর্বে এটা সংসদ প্রণয়ন করতো না। পূর্বে প্রণয়ন করতো কে? পূর্বে প্রণয়ন করতো আসলে লেজিসলেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া। তো 1859 সালে যে আইনটা প্রণীত হলো, এই আইনে এখনকার মতন দুইটা প্রধান অংশ ছিল না। এখন যেমন আইনের মূল অংশ ধারা রয়েছে, অপর অংশ রয়েছে শিডিউলে বর্ণিত অনুচ্ছেদ সমূহ, মামলার যে তামাদির মেয়াদ, সেইগুলো এটা ছিল না। এটাতে কি ছিল তাহলে? রোমান সংখ্যায় সূচিত 24টা অংশ ছিল, এখনকার মতো সেকশন ওয়াইজ ছিল না। হ্যাঁ, আপনারা যদি কেউ আগ্রহী হন, আমি খুব কষ্ট করে এই বিষয়গুলো মানে সংগ্রহ করেছি, আমার কাছে আছে। আমি পরবর্তীতে গ্রুপে এটা দিয়ে দিতে পারবো, অথবা এখানে অ্যাডমিন যিনি তাকে আমি সরবরাহ করতে পারবো। এইটা পরবর্তীতে কি হয়, 1862 সালে কার্যকর হওয়ার পরে সংশোধন হয় অনেকগুলো। এই সংশোধন কেন হয়েছিল জানেন? বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নানা রকমের অবজারভেশন দিতেন যে এই মামলার তামাদির মেয়াদ এটা হওয়া উচিত। যদি মামলা দায়েরের পূর্বেই বাদী বা বিবাদী মারা যায়, তাহলে তামাদি আইনের বিধান এইটা হওয়া উচিত। এইভাবে নানা ধরনের অবজারভেশন ছিল। এই অবজারভেশনগুলোর প্রেক্ষিতেই পরবর্তীতে 1877 সালে নতুন একটা আইন প্রণীত হয়। এই আইনের নামও লিমিটেশন অ্যাক্ট, ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1877। এইখানে বর্তমান আইনের মতোই একটা ফরমেশন ছিল। কি ফরমেশন? এই 1877 সালের যে তামাদি আইন, সেই তামাদি আইনের ধারা ছিল 28টি। আর এই আইনটির দ্বিতীয় তফসিলে অনুচ্ছেদ ছিল আসলে এখন যেটা দেখছেন তার থেকে কম, 180টি। পরবর্তীতে কি হলো, এই যে দেখেন 1859 সালের যে তামাদি আইন এবং 1877 সালের যে তামাদি আইন এবং 1877 থেকে 1908, এই মধ্যবর্তী সময়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যত ধরনের অবজারভেশন দিল, সেই অবজারভেশনগুলোর প্রেক্ষিতেই 1908 সালে নতুন করে একটা তামাদি আইন প্রণীত হলো, যে আইনের মোট ধারা বর্তমানে রয়েছে 29টি। এখানে তামাদি আইনকে যদি আমরা ভাগ করি, তাহলে এর অধ্যায়গুলো দেখতে পাবো। কি কি অধ্যায় আমি একটু বলি, বুঝবেন তাহলে। সেটি হলো যে প্রথমে যেটি রয়েছে যে মোকদ্দমা, আপিল এবং দরখাস্তের তামাদি সংক্রান্ত যে বিধান, সেই বিধানটা এখানে আলোচনা করা হয়েছে। যেটা আমরা জানি যে সেকশন 3, 5, 6, 7, 8 এগুলো খুব গুরুত্বপূর্ণ ধারা। দ্বিতীয় ধারা রয়েছে। এরপরে হলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় আসলে বর্ণনা করা হচ্ছে তামাদি আইন যে আমরা মেয়াদ ধরেন একটা মামলার মেয়াদ 6 মাস, এই মেয়াদটা গণনা করব কিভাবে, সেই বিষয়টা বিস্তারিতভাবে বিভিন্ন সেকশনে, অর্থাৎ 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এবং 21 এই ধারাগুলাই বর্ণনা করা হয়েছে। ক্লিয়ার? এরপরে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের যে বক্তব্য সেটা হলো যে তামাদি আইন সংক্রান্ত, না সহজ করে বলি, 1 থেকে 3 অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এটা হলো তামাদি সংক্রান্ত। অর্থাৎ যেটা আমরা জানি তামাদি মানে যে সীমাবদ্ধতা, সময় বয়ে চলা, মামলার তামাদির মেয়াদ কতদিন, কতদিন পরে তামাদি মানে কতদিনের মধ্যে মামলা দায়ের করা যাবে, কতদিন পর করলে মামলাটা দায়ের হলেও তা খারিজ করা হবে, এই বিষয়। কিন্তু চতুর্থ অধ্যায় যেটি, এটি আসলে তামাদি আইনের রিভার্স অংশ। এটি কি? এটি হলো মূলত প্রেসক্রিপশন। আমরা ব্রিটিশ আইনে একটা কনসেপ্ট রয়েছে, সেটি হলো ল অফ প্রেসক্রিপশন। ক্লিয়ার? এই ল অফ প্রেসক্রিপশনের বিষয়টা কি? ওই যে দেখেন, তামাদি আইনের উদ্দেশ্য আমরা পড়েছি যে যিনি তার অধিকার বিষয়ে সচেতন থাকেন, আইন তাকেই সহযোগিতা করে। এর উল্টোটা হবে, যিনি তার অধিকারের বিষয়ে অজ্ঞ থাকেন এবং তার বিপরীতে যিনি ওই অধিকার চর্চা করেন, অনুশীলন করেন অথবা বজায় রাখেন, আইন তার প্রতি আমরা বলতে পারি সদয় হবে, সুনজর দেবে। সুনজরটা কি? সুনজরটা হলো যে যিনি এই অধিকারটা
বজায় রাখছেন, তিনি মূলত কি করবেন, ওই অধিকারের অধিকারী হবেন। এইটাই ল অফ প্রেসক্রিপশন। এবং ল অফ প্রেসক্রিপশন লিমিটেশন অ্যাক্টের তিনটা সেকশন, সেকশন 26, 27 এবং 28। ক্লিয়ার? এই অংশটুকু যদি আপনি মানে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এই বিষয়টি এখানে আলোচনা করলাম। সেটা হচ্ছে, বলতেছে কি যে তামাদির যে বিষয়, এটা মূল আইনে কখনোই আসলে ছিল না। অর্থাৎ আলাদা করে যে প্রসিডিউরাল লয়ে অন্তর্ভুক্ত করতে হবে এটি না। 1858 সালের পূর্বে ভারতবর্ষেও কোনো তামাদি আইনের অস্তিত্ব ছিল না। এটা নির্ধারণ করতো সংশ্লিষ্ট আদালত, এই মামলাটা চলবে নাকি এই মামলাটা চলবে না। অর্থাৎ ধরেন দুইজন ব্যবসায়ী বললেন যে তুমি আমাকে সরিষার তেল সরবরাহ করবা 10 মণ। তাহলে 10 মণ সরবরাহ করার কথা আগামী 3 মাসের মধ্যে, মনে করুন এটি মার্চ মাসের শেষ তারিখ যদি হয়, তাহলে এই মামলাটা মনে 3 বছর পরে চলবে কিনা যদি মামলা দায়ের করা হয়, তাহলে সংশ্লিষ্ট যে দেওয়ানি আদালত ছিল ওই সময় ভারতবর্ষে, সেই দেওয়ানি আদালত ঠিক করতো এই মামলাটা গ্রহণ করা যাবে কি যাবে না। তাহলে তখন যে আইনটা প্রচলিত ছিল সেটা হলো প্রেসক্রিপশন আইন, তাই তো? এবং এই প্রেসক্রিপশন আইনটা করে কি, কোনো একজন ব্যক্তির অধিকার সৃষ্টি করে। আর এই অধিকার সৃষ্টির যে বিষয়টা, এটা দুই ভাবে হয়। একটা পার্মানেন্টলি তার যে টাইটেল সেটাকে স্বীকার করে নেওয়া হয়, আর একটা ব্যবহারের অধিকার অর্থাৎ যেটাকে আমরা বলি ইজমেন্ট রাইট, সেটিও এই অংশে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে বিবেচনা করা হয়, বর্ণনা করা হয়েছে। ক্লিয়ার? এখন তামাদি আইনের যে সেকশন 2, এইখানে অনেকগুলো ডেফিনিশন রয়েছে। সেই ডেফিনিশনের ব্যাখ্যা আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে পড়ব। কিন্তু তার আগে আমরা চলে আসি তামাদি আইনের বেসিক সেকশনটা নিয়ে। ক্লিয়ার? তামাদি আইনের মূল কথাই কি জানেন? মূল মূল কথা হলো তামাদির যে মেয়াদ বর্ণনা করা হয়েছে, এই মেয়াদ অতিক্রান্ত হয়ে যাবার পর যদি কেউ কোনো মামলা দায়ের করে, সেই মামলাটা আদালত ডিসমিস করে দেবেন। ক্লিয়ার? তাহলে কিরকম বিষয়টা? এই বিষয়টা এইরকম যে ধরেন কেউ, একজন ব্যক্তি একটি মামলা দায়ের করতে চান কোর্টে। কোন কোর্টে? সিভিল কোর্টে। এবং এই মামলাটা আপনারা মনে করেন ও ধরে নেন যে যদি কোনো দ্রব্য বা মালামাল হারিয়ে যায় বা ক্ষতি হয়েছে, যার দ্বারা পরিবহন করা হয়েছে, তার বিরুদ্ধে কেউ মামলা করতে চায়। এই মামলাটা দায়ের করতে হবে যে তারিখে মালামাল হারিয়ে গেছে, সেই তারিখ থেকে পরবর্তী 1 বছরের মধ্যে। যে ব্যক্তির মালামাল হারিয়ে গেল তিনি তার ওই মালামালের পরিবাহকের বিরুদ্ধে, বাহকের বিরুদ্ধে মামলা করতে চান। যদি যে তারিখে হারিয়ে গেছে সেই তারিখ থেকে 1 বছর অতিক্রান্ত হয়ে যাবার পর মামলাটা তিনি দায়ের করেন আদালতে, তাহলে আদালত প্রথম দৃষ্টেই মামলাটি কি করবেন, বলতেছে খারিজ করে দেওয়া হবে, ডিসমিস করা হবে। এখন একটা বিষয় নতুন লাগতে পারে, সেটা হলো যে এই বিষয়টা আদালত বুঝবে কি করে, তাই না? তাহলে আদালত বুঝবে কেমন করে, এইটা যদি আমরা বলি তাহলে সবার আগে দেখতে হবে সিভিল মামলা দায়ের করা হয় কিভাবে, তাই তো? সিভিল মামলা দায়ের করা হয় আরজি দাখিলের মাধ্যমে অথবা কোনো পিটিশন দাখিলের মাধ্যমে। এই যে আরজি দাখিল করা হলো, সে আরজিতে নানা রকমের বর্ণনা থাকে বাদীর অধিকার এবং অধিকার লঙ্ঘনের বিষয়ে। ধরেন একজন ব্যক্তি তার আরজিতে এইভাবে লিখলেন যে আমার দোকানে কর্মরত শ্রমিক মিস্টার অমুক, ধরেন মিস্টার রহিম, তিনি তাকে গত 1লা জানুয়ারি 2024 সালে আমার দোকান থেকে 10 কার্টন কোনো একটা দ্রব্য, এটা তাকে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু পথিমধ্যে তিনি এইটি কি করেছেন, আত্মসাৎ করেছেন অথবা এইটি তিনি নষ্ট করেছেন। এর বাবদে আমি তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে মামলা করিলাম। খেয়াল করেন, তার আর্জিতে সুস্পষ্ট আছে 1লা জানুয়ারি 2024। অথচ আমরা এই তামাদি আইনের 30
অনুচ্ছেদ অনুসারে জানি যে এই ধরনের মামলা দায়েরে তামাদির মেয়াদ হলো 1 বছর। আপনারা বলেন, এই মামলা কি আদালত গ্রহণ করবেন 3 ধারা অনুসারে? না স্যার। করবে না। এবার ক্লিয়ার আপনারা? এটা কোর্ট কিভাবে বুঝবেন? কোর্ট বুঝবেন আরজি দেখে। তো আমরা একটু সেকশনটা পড়ে আসি, তাহলে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। সেটা হলো, বলতেছে যে সাবজেক্ট টু দ্য প্রভিশনস কন্টেইনড ইন সেকশন 4 to 25 ইনক্লুসিভ, অর্থাৎ 4 এবং 25, এই দুইটা ধারা সহ এই সমস্ত ধারা, এভরি সুট ইনস্টিটিউটেড, আপিল প্রিফার্ড, অ্যান্ড অ্যাপ্লিকেশন মেড আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড দেয়ারফর বাই দ্য ফার্স্ট শিডিউল শ্যাল বি ডিসমিসড। তাহলে কি ডিসমিস হবে? সুট যেটা ইনস্টিটিউট হয়েছে, অর্থাৎ যে মামলা দায়ের, মোকদ্দমা দায়ের হয়েছে, সেইটা ডিসমিস হবে। যে আপিলটা দাখিল করা হয়েছে সেইটা ডিসমিস হবে। এবং যে অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে সেইটা ডিসমিস হবে। ক্লিয়ার? এখানে কিন্তু কোনো প্লেন্ট ডিসমিস হচ্ছে না, হচ্ছে কি অথবা কোনো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার। অলদো লিমিটেশন হ্যাজ নট বিন সেট আপ অ্যাজ ডিফেন্স, অপরপক্ষ এখানে যদি ডিফেন্স হিসেবে লিমিটেশনের বিষয়টা নাও আনে, তবু এই মামলাটা অথবা আপিল অথবা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, তো আমাদের যে মেয়াদ বর্ণনা করা হয়েছে প্রথম তফসিলের অনুচ্ছেদ সমূহে, সেইগুলা ডিসমিস হবে। ক্লিয়ার? এরপরে একটা এক্সপ্লেনেশন দিয়েছে, কেন দিয়েছে এটা একটু ব্যাখ্যা করে বলতেছি। বলতেছে সুট ইজ ইনস্টিটিউটেড ইন অর্ডিনারি কেসেস when the plaint is presented to the proper officer. In the case of a pauper, when his application for leave to sue as a pauper is made, and in the case of a claim against a company which is being wound up by the court, when the claimant sends in his claim to the official liquidator. প্রথমে আসি আমরা, মোকদ্দমা রুজু করা মানে কি, আমি একটু বিস্তারিত একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যে এই যে দেখেন কথাটা দেখেন, সুট ইনস্টিটিউটেড, অর্থাৎ যে সুট অলরেডি ইনস্টিটিউট হয়ে গেছে সেটি ডিসমিস হবে, যে অ্যাপিলটা প্রিফার্ড হয়েছে সেটি ডিসমিস হবে, এবং যে অ্যাপ্লিকেশন মেড হয়েছে সেটি কি করবে? কোর্ট কি করবে? সেটি অবশ্যই শ্যাল বি ডিসমিসড। এটা কিন্তু মে না, বলা হচ্ছে শ্যাল। অর্থাৎ আরজি পরেই যদি প্রতীয়মান হয়, তা আমাদের নির্ধারিত মেয়াদের পরে মামলাটি দায়ের হয়েছে, তাহলে কোর্ট তদৃষ্টই ওই মামলা বা মোকদ্দমা ডিসমিস করবেন। এখন মামলা রুজু করা, মোকদ্দমা রুজু করা বলতে কি বোঝাচ্ছে সেই বিষয়টা আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই অংশটুকুতে। সেটি হলো যে আরজি দাখিলের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে কি করা হচ্ছে, বলতেছে যে সেটি মামলা করা হয়েছে বলে গণ্য হচ্ছে। এখন ধরেন কোনো একটা কোম্পানি যেটি কোর্টের আদেশে এটার, এটা ওন্ড আপ হয়ে যাচ্ছে, অবসান ঘটছে একটা কোম্পানি, অর্থাৎ কোম্পানিকে আইনগতভাবে যাকে মৃত ঘোষণা করা হচ্ছে, এরকম কোম্পানির বিরুদ্ধে যদি কারোর কোনো দাবি থাকে, সেই দাবি আদায়ের জন্য তিনি তো আর মামলা করছেন না, তিনি কি করবেন বলতেছে যে সরকার, অর্থাৎ সরকার অথবা কোর্ট যাকে লিকুইডেটর, অর্থাৎ একটা কোম্পানি যখন উইন্ডিং আপ ঘোষণা করা হয়, তখন সেই কোম্পানির দাবি দাওয়া এইগুলা মেটানোর জন্য এবং তার আভ্যন্তরীণ যে দেনা এবং সম্পদ, এগুলোর ব্যবস্থাপনার জন্য কোর্ট একজনকে লিকুইডেটর নিয়োগ করেন, সরকার অথবা কোর্ট লিকুইডেটর নিয়োগ করেন। এই লিকুইডেটরের কাছে গিয়ে আমি কি করতে পারি? আমার দাবি জানাতে পারি। যেমন ধরেন যে যে কোনো একটা পাবলিক কোম্পানি অথবা প্রাইভেট কোম্পানি, যেটা আদালতের আদেশে কি হয়ে যাচ্ছে, দেউলিয়া ঘোষণা করা হয়ে গেছে। এই কোম্পানির কাছ, এই কোম্পানিতে আমার অনেকগুলো শেয়ার ছিল যার মূল্য মনে করেন 10 লাখ টাকা। আমি এই 10 লাখ টাকার জন্য, যেহেতু এই কোম্পানিটা উইন্ডিং আপ হয়ে যাচ্ছে, হয়ে গেছে, আমি তো আর মামলা করতে পারছি না, কারণ তার কোনো লিগ্যাল এক্সিস্টেন্স নাই। তখন আমাকে কি করতে হবে? তখন ওই কোম্পানির বিষয়ে যাকে লিকুইডেটর বা অবসহায়ক নিযুক্ত করা হয়েছে, তার কাছে গিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন দেবো যে এই যে দেখেন, আমি কোম্পানির কাছ থেকে 10 লাখ টাকা পেতাম। ক্লিয়ার? তখন বলা হবে, তখন এইটার যেটা করা হলো এইটাও তো আমাদের মানে মামলা করার মতো বলেই গণ্য করা হচ্ছে। ক্লিয়ার?
এইবারে ধরেন সেকশন 3 যেটি রয়েছে সেইটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তামাদির মেয়াদ যেটি, সেটি তো আমরা জানি যে ফার্স্ট শিডিউলে বর্ণনা করাই আছে। মনে করেন কোনো একটা মামলার তামাদির যে মেয়াদ, সেই মেয়াদটা হলো 1 বছর। কিন্তু চুক্তিনামায় দুজনই এই মর্মে একমত হলো যে না, আসলে এই চুক্তি যখন লঙ্ঘন হবে তার পরবর্তী 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে যে কোনো পক্ষ, যদি অন্য পক্ষ মামলাটি যদি চুক্তির লঙ্ঘন করে। আপনারা বলেন এইটা কি আসলে করতে পারে কেউ? আইনের বিধান চুক্তির দ্বারা কেউ বাড়াতে বা কমাতে কি পারবে? পারবে না। জি, এটা কিন্তু খুব স্পষ্ট হইতে হবে আমাদের যে আইনে যে সময়সীমা উল্লেখ আছে, সেই সময়সীমার বাইরে কোনোভাবেই কোনো পক্ষই মামলার তামাদির মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। এখন ধরেন তামাদি আইনের যে তামাদির মেয়াদ এটা কি সবগুলোতেই আছে তা কিন্তু নাই, অন্যান্য আইনেও রয়েছে। যদি দুইটা আইনেই থাকে সেই ক্ষেত্রে কোন আইনটি প্রযোজ্য হবে, কোন তামাদির বিধানটি প্রযোজ্য হবে, এটা 29 ধারায় বলা আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে বলবো। এখন আরেকটি প্রশ্ন যেটি আমরা 3 ধারায় আনতে পারি সেটি হলো যে তামাদির মেয়াদ যে শেষ হয়ে গেছে এই বিষয়টি কি বিবাদী পক্ষ উপস্থাপন করলেই কোর্ট সেটি কেবলমাত্র ডিসমিস করতে পারবেন, নাকি বাদীর আর্জি পর্যালোচনা করে যদি আদালতের নিকটে প্রতীয়মান হয় যে উক্ত মামলাটি ডিসমিস হওয়ার যোগ্য, তাহলে সেটি করবেন? দেখেন 3 ধারায় সুন্দর করে মানে শেষের দিকে কিন্তু বলেই দেওয়া আছে যে অলদো দ্য কোশ্চেন অফ লিমিটেশন হ্যাজ নট বিন মেড অ্যাজ ডিফেন্স। এর মানে হলো যে এই বিষয়ে তামাদির বিষয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপন করা নাও হয় যেটা তামাদিতে বারিত কি না, সেই ক্ষেত্রেও কোর্ট এটি শুধুমাত্র আর্জি দেখেই সিদ্ধান্ত নিতে পারবে না, আর্জি এবং তার সাথে যে প্রয়োজনীয় কাগজ দাখিল করা হয়েছে সেটি। এখন আপনাদের নিকট আমার প্রশ্ন যে এই যে তামাদিতে বারিত হওয়ার যে বিষয়টা রয়েছে, যেটি যেটি ডিফেন্স হিসেবে উপস্থাপন করা হবে না, এই তামাদির যে প্রশ্ন, এটা কোশ্চেন অফ ল নাকি কোশ্চেন অফ ফ্যাক্ট? ফ্যাক্ট। খেয়াল রাখবেন যে কত দিনের তামাদি একটা মামলা দায়েরের ক্ষেত্রে, অর্থাৎ 1 মাস নাকি 3 মাস নাকি 3 বছর, এই বিষয়টা আসলে কোশ্চেন অফ ল। কিন্তু এটি তামাদিতে বারিত হয়েছে কিনা, মানে এই 3 বছর মামলা উদ- উদ্ভবের তারিখ থেকে, অধিকার উদ্ভবের তারিখ থেকে মামলা দায়ের পর্যন্ত যে সময়, এই সময়টুকু অতিক্রান্ত হয়েছে কিনা, মানে তা আমাদের 3 বছর অতিক্রম করেছে কি না, এটা কোশ্চেন অফ ফ্যাক্ট। এবং বিবাদী যদি তার লিখিত জবাবে দাবি করেন বাদীর মোকদ্দমা তামাদিতে বারিত, তাহলে এটা কোশ্চেন অফ ফ্যাক্ট। এবং কোশ্চেন অফ ফ্যাক্ট উইদাউট টেকিং এভিডেন্স গ্রহণ করা যায় না। ফলে যদি বাদীর আর্জি দেখে প্রাথমিকভাবে এই মামলাটি তামাদিতে বারিত হয়নি বলে কোর্ট মনে করেন, তাহলে মামলাটি পরবর্তীতে বিবাদীর প্রতি সমন হবে এবং বিবাদী হাজির হয়ে জবাব দাখিল করতে পারে। এবং জবাবে যদি বলে, বিবাদী পক্ষ যদি লিখিত জবাবে বলে যে এই মামলাটি তামাদিতে বারিত, তখন এটা হয়ে যাবে কোশ্চেন অফ ফ্যাক্ট। এবং এই বিষয়ে মূল মামলা নিষ্পত্তি না করে কেবলমাত্র এইটুকু বিষয়ের উপরে কোর্ট কোনো শুনানি গ্রহণ করবেন না। ক্লিয়ার? অর্থাৎ এই মামলায় বাদীর যে দাবি সেটি তিনি প্রমাণ করতে পেরেছেন কিনা, অর্থাৎ বাদী তার প্রার্থিত যে প্রতিকার সেটি পেতে আসলে হকদার কিনা, এই সমস্ত বিষয়ের সাথে আরেকটি বিষয় আলোচিত হবে, সেটি হলো বাদীর দাবি বা বাদীর মোকদ্দমা তামাদিতে বারিত হয়েছে কিনা। ক্লিয়ার? এটা একটা কি হয়, বিচার্য বিষয় হিসেবে কোর্ট গঠন করে। আপনারা ক্লিয়ার এইটুকু সেকশন 3? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এর সেকশন 3 নিয়ে এমনিতে আপনারা যারা উপস্থিত আছেন তাদের কোনো প্রশ্ন রয়েছে কি কোনো? তাহলে আমি এখানে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব।
এরপরে আমরা আসি। তাইতো? স্যার, জি বলেন। স্যার আরেকবার যদি একটু সামারি বলতেন, মানে সেকশন 3। হ্যাঁ, আমি তো মাত্র জয়েন করছি, শুরু থেকে শুরু। আচ্ছা, এটা আপনি পরে শুনে নিতে পারবেন, কিন্তু সেকশন 3 যদি আমি এক কথায় বলি, সেটা হলো যে 4 থেকে 25 ধারায় যা কিছু বলা আছে, এই ধারাসমূহ বিবেচনায় রেখে যদি কেউ তামাদি আইনের প্রথম তফসিলে যে তামাদির মেয়াদ বর্ণনা করা আছে, সে মেয়াদ অতিক্রান্ত হয়ে যাবার পর মামলা দায়ের করে, তাহলে ওই মামলাটি আদালত ডিসমিস করবেন, বা সেটা আপিল হলে আপিল ডিসমিস করবেন, অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশন ডিসমিস করে দেবেন। ক্লিয়ার? তো এইভাবে পরের আরেকটি সেকশন আমরা দেখব, সেটি হলো সেকশন 4। সেকশন 4 না খুবই সহজ একটা বিষয়, আমাদের লাস্ট দিন হয়, সেই ক্ষেত্রে মামলার তামাদির মেয়াদ বর্ধিত হবে কিনা। দেখেন, আমরা জানি যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের মামলায় বিবাদী নোটিশ প্রাপ্ত হবার পরের 1 মাসের মধ্যে, 1 মাস না, সরি, 30 দিনের মধ্যে যদি টাকা প্রদান না করেন, তাহলে তার পরের 30 দিনের মধ্যে বাদী মামলা দায়ের করতে পারবেন। এখন ধরেন ঠিক 30 দিনের দিন শুক্রবার পড়লো অথবা শনিবার পড়লো, তাহলে কি হবে? তাহলে এই 4 ধারা বলতেছে ঠিক অব্যবহিত পরবর্তী যে দিনে কোর্ট খুলবে, সেই দিনেই মামলাটি দায়ের করা যাবে। অর্থাৎ 30তম দিনে, বা যদি তামাদির মেয়াদ 6 মাস হয়, তাহলে ঠিক 6 মাস যেদিন পূর্ণ হয়, সেই দিন যদি তামাদির মেয়াদ, সেদিন যদি কোর্ট বন্ধ থাকে, তাহলে ঠিক তার পরের দিন যদি কোর্ট খোলে, সেই পরের দিনই মামলাটা দায়ের করা যাবে। ক্লিয়ার? কিন্তু প্রশ্ন আসে যে আদালত বন্ধ থাকা বলতে কি বোঝায়? দেখেন, 4 ধারায় বলতেছে কি, যে where the period of limitation prescribed for any suit, appeal or application expires on a day on when the court is closed। এইটাতে কিন্তু বলে নাই when the court is on holiday, বলে নাই, বলছে court is closed, the suit, appeal or application may be instituted, preferred or made on the day that the court reopens। এইটার আমি কিছু পরিবর্তিত পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন ধরেন যে কোর্ট ক্লোজড বলতে কি বোঝায়। কোর্ট ক্লোজড আমরা খুব সহজ অর্থ ধরি, যে কোর্ট যেদিন ছুটি থাকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন, কোর্ট অধস্তন যে কোর্ট বা সুপ্রিম কোর্ট পুরোটা, সুপ্রিম কোর্ট এগুলোকে যখন বন্ধ হিসেবে ঘোষণা করেন, এইটা যখন ছুটির দিন হিসেবে ঘোষণা করেন, সেইটা কি হবে? কোর্ট বন্ধ বোঝাবে, অর্থাৎ আদালত বন্ধ বোঝাবে। এখন ধরেন যে এরকম হয় যে কোর্ট বন্ধ, এটা আমরা সাধারণত গিয়ে দেখলাম, মামলা দায়ের করতে গিয়ে দেখলাম কোর্টের কার্যক্রম বন্ধ, তাহলে এইটা দ্বারা কি বোঝাবে? অর্থাৎ সহজ করে বলি, যে এমনিতে ছুটির দিনেও কোর্ট খোলা থাকে, তার যে দাপ্তরিক কাজ থাকে, বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য কোর্ট খোলা থাকে, এই দিনে কোর্টে কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকেন, তাই বলে কি আমরা এটাকে কোর্ট ওপেন আছে বলে ধরে নিতে পারবো? এটা কিন্তু পারবো না। এর মূল কথাই হলো যে আসলে একটা কোর্ট ক্লোজড কিনা। এরপরে আসেন, ধরেন কোর্ট ক্লোজ বলতে কি বলছে, ধরেন কোনো একটা সিভিল জজ আদালত, মনে করেন দামুরুদা জজ আদালত বা আলমনগর জজ আদালত, এটি জানুয়ারির 6 তারিখে এটির যে বিচারক ছিলেন তিনি ছুটিতে, তাহলে কি আমরা বলবো কোর্টটি ছুটি, কোর্টটি ক্লোজড? সেটি কিন্তু বলা যাবে না। অর্থাৎ বিচারক যদি ছুটিতে থাকেন, তাহলে আদালত কখনো বন্ধ আছে এটা গণ্য করা যাবে না। আদালত বন্ধ থাকা এবং বিচারক ছুটিতে থাকা, এই দুইটি সম্পূর্ণ আলাদা বিষয়, তাই না? দেখেন, একটা কোর্টের বিচারক যদি ছুটিতে থাকে, সেই কোর্টের দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত হিসেবে আরেকজন বিচারক থাকেন। এই কারণে আদালতের কার্যক্রম পরিচালনা হবে বলে ধরে নিতে হবে, এবং এই দিনকে ক্লোজড হিসেবে গণ্য করে এই 4 ধারার কোনো সুবিধা দাবি করা যাবে না। ক্লিয়ার? এই জন্য বলতেছে, নিয়মিত দায়িত্ব পালনরত থাকা অবস্থাতে বিচারক যদি কোনো অফিসিয়াল সফরে থাকেন, তাহলেও আদালত ওই দিন বন্ধ বলে ধরা হবে না। তবে এই ক্ষেত্রে আর্জি গ্রহণ, আপিল বা অন্যান্য ধরনের আবেদন গ্রহণ করার নিমিত্ত আদালতের যিনি কর্মকর্তা, অর্থাৎ সেরেস্তাদার, তিনি উপস্থিত থাকেন, তার কাছেই কি করতে হয়? সিভিল মামলার আর্জি দাখিল করতে হয়, তাই না?
ফলে এটা আমরা আদালত আলাদা করে বলে দিতে পারি না যে ওই দিনের কোর্টটা বন্ধ। ক্লিয়ার? এরপরে আসেন তামাদি আইনের সব থেকে ব্যবহৃত একটা ধারা রয়েছে, সেটি হলো ধারা 5। তিন ধারা আমরা কি দেখলাম? তিন ধারা পড়লে মনে হচ্ছে তামাদি আইনের যে বিধান সেটি খুবই স্ট্রিক্ট। মামলা দায়ের তামাদির মেয়াদ শেষ, মামলা করতে যাও, মামলা করা যাবে না, মামলা ডিসমিস হবে। ওখানে আমরা তিন ধরনের জিনিস দেখছি, একটা হলো সুট, অ্যাপিল এবং অ্যাপ্লিকেশন, তাই না? 5 ধারায় সুটের ক্ষেত্রে অর্থাৎ মূল মোকদ্দমা দায়েরের বিষয়টা ছাড়া বাকি যে সমস্ত প্রসিডিংস রয়েছে, আপিল অথবা অ্যাপ্লিকেশন, রিভিউ হতে পারে, সেইগুলো দায়েরের জন্য যদি কোনো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সে মেয়াদ শেষে দায়ের করা যায় এবং আদালতকে যদি সন্তুষ্ট করা যায় দেরির কারণটা, সেই ক্ষেত্রে উক্ত বিলম্ব বা তামাদি যেটি সেটি মওকুফ করে আদালত ওই আপিল অথবা অ্যাপ্লিকেশন, রিভিউ এগুলা গ্রহণ করতে পারেন। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলতে পারি সেকশন 5 হলো সেকশন 3-র একটা সেফটি ভালভ। এই সেফটি ভালভে সব কিছু পাস হতে পারে না, পাস হবে শুধু অ্যাপিল, অ্যাপ্লিকেশন, রিভিউ, রিভিশন। অরিজিনাল যে স্যুট, এই স্যুটটি সেকশন 5-এ অ্যালাউ করা হয়নি। ক্লিয়ার? দেখেন আমরা পড়লে বুঝতে পারবো, বলতেছে অ্যানি অ্যাপিল or application for a revision or review of judgment or for leave to appeal or any other application। এখানে প্রচুর টাইপিং মিস্টেক আছে, মূল মানে মূল ফোল্ডার যেহেতু খোলা হয় না, এই কারণে অ্যাপ্লিকেশন টু হুইচ দিস সেকশন মে বি মেড applicable by or under any enactment for the time being in force may be admitted after the period of limitation prescribed, therefore when the appellant or applicant satisfies, কি বলতেছে, appellant or applicant satisfies the court that he had sufficient cause for not preferring the appeal or making the application with such period। এক্সপ্লেনেশনে বলতেছে the fact that the appellant or application was misled by any order, practice or judgment of High Court division in ascertaining or computing the prescribed period of limitation may be sufficient cause within the meaning of this section। এখানে শুধু একটা ক্ষেত্রে বলা হচ্ছে যে সাফিসিয়েন্ট কজ বলতে কি বোঝাবে, বাকি ক্ষেত্রে এই ধারাটা এক্সক্লুসিভ না, ইনক্লুসিভ। অর্থাৎ সাফিসিয়েন্ট কজ কি, এইটা সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। আচ্ছা, আমি এটা একটু পাল্টেই ফেলি কারণ এটা একটু ভুল আছে। এবং আমরা আমাদের যে ভবিষ্যতে যে ক্লাসগুলো পরিচালনা করব, সেই ক্লাসে আপনারা দেখবেন যে সব থেকে রিসেন্ট যে মামলাগুলো, সেই মামলাগুলোর রেফারেন্স আমরা ইউজ করব, যেটা আসলে আমাদের যে অ্যান্সার, আপনাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট, এইটি অন্যদের থেকে একটুখানি হলেও আলাদা আলাদা করবে। ক্লিয়ার? 5 ধারা আমরা বললাম, তাই না? তাহলে 5 ধারা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে গণ্য করা হচ্ছে, পাঁচ বলতেছে পাঁচ অরিজিনাল স্যুট বাদ, জি, আপিল, এই আপিলটা দেওয়ানি বা ফৌজদারি উভয় প্রকার হইতে পারে, রিভিশনের দরখাস্ত, রিভিউ দরখাস্ত, লিভ টু অ্যাপিল, অর্থাৎ আপিল করার যে আবেদন, আপিল করতে হবে, আপিল করার জন্য আবেদনের অনুমতি যে চাওয়া হয়, এটা হলো লিভ টু অ্যাপিল। লিভ টু অ্যাপিলের সহজ ইংরেজি হলো কি, পারমিশন টু অ্যাপিল। ক্লিয়ার? এরপরে বলতেছে অন্য যে কোনো প্রকারের দরখাস্ত যা অবশ্যই আর্জি হবে না বা ডিক্রি জারির আবেদন হবে না। ক্লিয়ার? এখন এইটা কেন করা হলো বলেন তো? এইটা আমি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, মানে এটা আমার নিজের ব্যাখ্যা, এটাকে মানে অন্য কোনো কেস রেফারেন্স থেকেও আসে নাই। দেখেন, অরিজিনাল যে স্যুট, এই স্যুটের ক্ষেত্রে যথেষ্ট সময় প্রদান করা হয়। দেখবেন যে এটার মানে অরিজিনাল যে স্যুট, এই স্যুটটা দায়েরের জন্য তো আমাদের মেয়াদ 3 মাস থেকে শুরু করে 60 বছর পর্যন্ত আছে, তাই না? ফলে এটা অনেক বড় সময়, 6 বছর, 3 বছর। এবং বাদী কি এইটা জানতে পারেন তার অধিকার যখন লঙ্ঘন হলো, অর্থাৎ তিনি
from the time of committing that wrong সচেতন থাকেন যে হ্যাঁ আসলে জনাব মাজেদ ওরফে রহিম আমার এই অধিকারটা লঙ্ঘন করেছেন, আমি এটা জানি। এবং যে ওই যে আইন ধরে নেয় যে প্রত্যেকে তার আইনি অধিকার সম্পর্কে সচেতন থাকবে, এই কারণে আমরা মানে আইন এটা ধরে নিয়েছে যেহেতু তিনি তার অধিকার লঙ্ঘনের বিষয়টি সম্পর্কে জানেন, ফলে এইটা সম্পর্কে আর বাড়ানোর দরকার নেই। কিন্তু ধরেন আমার বিরুদ্ধে একটা রায় হয়ে গেল, অথবা আমি অথবা মামলার যে বাদী তিনি জানলেনই না যে তার বিরুদ্ধে রায়টা হয়ে গেছে, এত তারিখে তার বিরুদ্ধে গেছে, নাই জানতে পারেন, টাইম পিটিশন দেওয়া হতে পারে সেদিন। যেদিন তিনি জানবেন তারপর তাকে তো আপিল করতে হবে। আপিল করার জন্য কি কি জিনিস দরকার? আপিল করার জন্য যে রায়টা হয়েছে সেই রায়ের সার্টিফাইড কপি দরকার, তাকে আপিল দেখা যাচ্ছে যে লিখতে হবে, ড্রাফট করতে হবে, এই সমস্ত বিষয় কাজ করে। এবং এই মেয়াদগুলো আমরা দেখব পরবর্তীতে। ফার্স্ট শিডিউলে যদি দেখেন আপনারা 150 থেকে পরবর্তী, সেটা হলো আপিল দায়েরের মেয়াদ হলো 30 দিন সিভিল মামলার ক্ষেত্রে। যদি সেটা মৃত্যুদণ্ড সম্পর্কিত হয় 7 দিন। অনেক কম সময় না? এই কম সময়ের মধ্যে একজন সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে সক্ষম নাও হতে পারেন। এই কারণে আপিল এবং এই ধরনের আবেদনপত্র দাখিলের ক্ষেত্রে কিছুটা উদারতা প্রদর্শন করা হয়েছে। আর এই কারণেই তামাদি আইনের 5 ধারাটি, তামাদি আইনের 5 ধারার অ্যাপ্লিকেশনটা তাহলে কি কোর্ট খুব হুইমজিক্যালি ব্যবহার করবেন? তা কিন্তু করবেন না। এখানে কোর্টের নিকট যে কজ উপস্থাপন করা হবে, কারণটা ব্যাখ্যা করা হবে, সেটি তার কি হতে হবে? তাকে কোর্টকে স্যাটিসফাইড হতে হবে, হ্যাঁ এটা সাফিসিয়েন্ট কজ, তাই না? তো আমি অনেকগুলা, আমরা যে ভবিষ্যতে মানে ক্লাসগুলো কন্ডাক্ট করব, সেখানে আমরা বিভিন্ন মামলার রেফারেন্স দেখব। সেই মামলার রেফারেন্সগুলোর মাধ্যমে আমরা দেখব যে কোন কোন পরিস্থিতিতে আসলে তামাদি আইনের 5 ধারার এই সাফিসিয়েন্ট কজ কে সাফিসিয়েন্ট হিসেবে গণ্য করা যাবে। ক্লিয়ার? এবং সাফিসিয়েন্ট কজ এইটা ঠিক অনেক বেশি লিবারালি বা হুমজিক্যালি ব্যাখ্যা করা যাবে না, বা অনেক লিমিটেড সেন্সে ব্যাখ্যা করা যাবে না। এই বিষয়টা বিভিন্ন কেস রেফারেন্সের মাধ্যমে উঠে এসেছে। এরকম একটা কেস হলো আমির হোসেন ভার্সেস মেসার্স কাশেম অ্যান্ড ইসমাইল লিমিটেড। এটা হলো 8 DL এর একটা মামলা। এর পরবর্তীতে আরো অনেক মামলাতে আসলে এসেছে। এরপরে আরেকটি মামলা আমি করছি 57 DL এর আছে। তারপরে যেটি রয়েছে সেটি হলো 2024, একেবারে লেটেস্ট যেটা, সেটা আমি একটু চেষ্টা করেছি এই সম্পর্কিত খুঁজে খুঁজে বের করার। ক্লিয়ার? আমি একটা রায় আপনাদের পড়ে শোনাতে পারি, হালিমা ভার্সেস আলিয়া বেগম। এটা 2024 সালের এই রায়টা প্রদান করা হয়েছে। 2000 হাইকোর্ট ডিভিশন এটি প্রদান করেছেন 2024 সালে শেষের দিকে। বলতেছে, moreover on a conspicuous reading of the above principles set out in various judgments, it is well settled that a liberal approach should be extended. কি অ্যাপ্রোচ দরকার আমাদের? লিবারেল অ্যাপ্রোচ should be extended while considering the application for condonation of delay. Sufficient caution has been exhibited to note that wherever there is a lack of bona fide or attempt of hoodwink the court by the party concerned who has come forward with an application for condonation of delay. In such cases, no indulgence should be shown by condoning the delay applied for. It is for clear to the effect that it is not the number of days of delays that matters, but the attitude of the party which caused the delay. In other words, when the court finds that the party who failed to approach the court within the time stipulated comes forward with an explanation for condoning the delay, the court, if satisfied that the delay occasioned not due to the deliberate conduct of the party, but due to any other reason, then by sufficiently compensating the prejudice caused to the other side monetarily, the condonation of delay can be favorably ordered. এই জাজমেন্ট থেকে আমরা কি পেলাম বলেন তো? বলতেছে কি, প্রথম কথা, ধরেন একটা আপিল দায়ের করতে 30 দিন সময়, 3 মাস পরে বা 90 দিন পরে দায়ের করলে, এই যে 60 দিন, 60 দিনের কি আলাদা আলাদা ব্যাখ্যা দিতে হবে যে প্রত্যেকটা দিন কেন দেরি হলো? বলতেছে না, এটা দরকার নাই। আরেকটা জিনিস বলতেছে, এই যে দেরিটা হলো, এটা পার্টির নিজের, একেবারে নিজের ব্যক্তিগত ভুলের কারণে
হবে না, এটা অন্য যে কোনো কারণে হবে। অন্য কি কি কারণ হবে সেটি আমরা এখন দেখব, যে এই সাফিসিয়েন্ট কজ যেটা সেটি আসলে কি, এইটা আমরা এখানে একটু দেখব যে কি আছে। আপিলকারী বা আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে কেন তিনি আপিল বা আবেদন দাখিল করতে পারেন নাই তা উল্লেখ করতে হবে। যে কারণ উপস্থাপন করেন তার সপক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে এবং আদালতকে সন্তুষ্ট করতে হবে যে কজগুলো দেখানো হলো সেগুলো প্রকৃত অর্থেই সাফিসিয়েন্ট ছিল। এই শর্তসমূহ যদি আদালতে পূরণ করতে পারে কোনো পার্টি, অ্যাপিলেন্ট অথবা অ্যাপ্লিকেন্ট, সেই ক্ষেত্রে উক্ত তামাদির যে বিলম্ব সেই বিলম্বটা মওকুফ করবে, অর্থাৎ কন্টিনিউশন অফ ডিলেটা হবে। প্রথমটা আমরা একটু দেখবো, সেটা হলো তার মামলার যিনি কৌশলী তিনি মামলার পক্ষকে আদালতের রায় বা আদেশ সম্পর্কে অবগতই করার নাই। এমন হইতে পারে না, ধরেন যে মামলা যে তারিখে রায় হলো সেই তারিখে মামলার প্লেইন্টিফ আসলেন না, তার যিনি অ্যাডভোকেট তিনি আবার করলেন কি, তিনি ভুলবশত তার মক্কেলকে জানাননি যে আজকে রায় হয়েছে এবং রায়টা আপনার বিপক্ষে গেছে। বলছে ওকে, এইটা যদি উল্লেখ করা যায় তাহলে সেইটা ক্ষেত্র বিশেষে সাফিসিয়েন্ট কজ হিসেবে গণ্য হতে পারে। এটা এখানে সুন্দর একটা জিনিস আছে এটাতে। এই একটা মামলা এমডি আলমগীর সিদ্দিক বাদশাহ ভার্সাস শাহ মোহাম্মদ ইমরান এবং আদার্স, এই মামলার একটা বিষয় কি, এই মামলায় দেখা গেছে কি যিনি অ্যাপিলেন্ট নজরুল ইসলাম তার বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতের রায় হয়ে গেছে, কিন্তু তিনি আসলে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। 680 দিন পরে তিনি আপিল করছেন ডিস্ট্রিক্ট কোর্টে, অর্থাৎ জেলা জজ আদালতে। সেখানে আপিলটা নামঞ্জুর হয়েছে, পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন এটা মঞ্জুর করেন। কেন করছেন দেখেন, এটা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে। ওই যে যেটা বলছিলাম আপনাদের, যে কজটা যে সাফিসিয়েন্ট হবে এবং এটা স্যাটিসফ্যাক্টরি হবে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই মামলার ক্ষেত্রে দেখা গেছে কি জানেন, যে যার বিরুদ্ধে রায় হয়েছে এই ভদ্রলোক আসলে ওই সময় উপস্থিতি ছিলেন না। অর্থাৎ এই সম্ভব, মানে আমি জানি না এটা কি মামলা ছিল, এখন ভুলে গেছি। সম্ভবত চেকের মামলায় তার বিরুদ্ধে সাজা হয়েছিল এবং তিনি সেই সময় পলাতক ছিলেন। পলাতক থাকার কারণ হিসেবে উনি উল্লেখ করছেন যে আসলে তিনি এই মামলার সমনই পান নাই। ক্লিয়ার? এরপরে আরেকটা জিনিস বলতেছে যে যদি আপিলকারী বা আবেদনকারী তার মামলা সম্পর্কে অনিচ্ছাকৃতভাবে যদি জ্ঞাত না থাকেন সেই ক্ষেত্রে কি হবে, বলতেছে যে এটা কোর্ট সাফিসিয়েন্ট কজ হিসেবে দেখতে পারেন। এইটাও 24 সালের একটা জাজমেন্ট। এরপর আর একটা রয়েছে যে মামলার অভিযুক্ত যিনি তিনি যদি অনিচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থাকেন সেই ক্ষেত্রেও এই বিষয়টা, অর্থাৎ তামাদি, কারণ ধরেন আমি একজন কনভিক্ট কনভিকশন দিলাম একজনকে যিনি পলাতক ছিলেন এবং তিনি পরবর্তীতে দাবি করতেছেন আসলে তিনি এই মামলা প্রসিডিংস সম্পর্কে জানতেনই না। সমন হয়েছে তিনি সমন সম্পর্কে জানতেন না, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে ওয়ারেন্ট এক্সিকিউশনের জন্য তার বাসায় যায় নাই, তার বিরুদ্ধে প্রোক্লেমেশন হয়েছে অ্যাটাচমেন্ট হয়েছে কিন্তু সেটা পুলিশ তার বাসায় না গিয়েই রিপোর্ট প্রদান করেছে, এবং তার বিরুদ্ধে যে পেপার বিজ্ঞপ্তি হয়েছে সেই পেপার বিজ্ঞপ্তি সম্পর্কেও তিনি ওয়াকিফাল নন। এই সমস্ত কারণগুলো আদালতের নিকটে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছিল এবং এই কারণে পরবর্তীতে তার মামলায় আমাদের যে মেয়াদ সেটিকে মওকুফ করা হয়েছিল। আরেকটি বলতেছে যে আপিল বা রিভিশন দায়েরের ক্ষেত্রে যে প্রস্তুতি, অর্থাৎ আপিলটা যে ফরমেশন করতে হবে, এটা তো লিখতেও সময় লাগে, চিন্তা করতে সময় লাগে। এটা ব্যক্তির ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ না বা খুব বেশি এটা কার্যকর বা সাফিসিয়েন্ট কজ হিসেবে গণ্য হবে না। তবে যদি মামলায় আপিলকারী বা অ্যাপ্লিকেন্ট গভর্নমেন্ট নিজে হয় তাহলে এটা লিবারেলি দেখা হয়েছে। কেন দেখা হয়েছে ধরেন যে একটা সরকারের বিরুদ্ধে একটা ডিসিশন হলো, যে ডিসিশনের বিরুদ্ধে আপিল করতে গেলে একেবারে সর্বোচ্চ সচিবালয়ের সচিবের কাছ থেকে একটা অনুমোদন পত্র দরকার বা কোনো একটা ডকুমেন্ট দরকার। এটা সংগ্রহ তো আর 7 দিনে হয় না বা 30 দিনে হয় না, যেহেতু তাদের একটা প্রসিজার মেনটেন করতে হয়। এই কারণে আমাদের উচ্চ আদালত নানা সময় এই মামলাগুলোকে বলতেছে যে হ্যাঁ, যে আপিল করার জন্য যে প্রয়োজনীয় কাগজ দরকার সেই কাগজ সংগ্রহ করতে যদি কোনো সময় ব্যয়িত হয়, সেই সময় ব্যয় করতে গিয়ে যদি তামাদির নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সেইটি কি হবে, কন্ডেনেবল হবে। এই বিষয়টা এখানে বলতেছে। একটা এরকম মামলা আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ভার্সাস এমডি আরশাদ আলী অ্যান্ড আদার্স। এই মামলায় যেটা হয়েছিল যে হাইকোর্ট ডিভিশন মামলা যখন দায়ের করে তখন এইটা আসলে ডিস্ট্রিক্ট যে কোর্ট সেই কোর্টে তামাদিটা নামঞ্জুর হয়েছিল। পরবর্তীতে 4884 দিন পরে এই
আপিলটা দায়ের হলেও সেটি যেহেতু যথাযথ কারণ হিসেবে গণ্য করা হয়েছে, এই কারণে এটি কন্ডন করা হয়েছিল। আরেকটি হলো আইন সম্পর্কে অজ্ঞতা, যেটি সেটি একটা মামলার ক্ষেত্রে যথাযথ হিসেবে গণ্য করা হয়েছে। ক্লিয়ার? আইন সম্পর্কে যদি অজ্ঞ থাকে পার্টি, সেই ক্ষেত্রে এইটা সাফিসিয়েন্ট কজ হিসেবে গণ্য হবে। এটা 47 ডিএল এর এক ডিসিশন। আরেকটি এখানে রয়েছে কৌশলী বা অ্যাডভোকেট যদি ভুল পরামর্শ দেয়, ভুল পরামর্শের ফলে যদি ভুল জায়গাতে মানে ভুলভাবে মামলা দায়ের হয় অথবা দেরিতে মামলা দায়ের হয়, সেই ক্ষেত্রে বলতেছে যে ওই আপিল বা অ্যাপ্লিকেশনটা ক্ষেত্রে লিমিটেশন কন্ডন করা যাবে। আরেকটি রয়েছে আপিলকারীর অসুস্থতা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা গ্রাউন্ড। এটার একটা মামলা আমরা দেখতে পাচ্ছি যে আসাদুজ্জামান এবং আহ, আহ, অন্যান্য ভার্সেস এমডি কামরুজ্জামান এন্ড আদার্স। এই মামলাতে দেখা যাচ্ছে কি আপিলকারী জন্ডিসে আক্রান্ত ছিলেন দীর্ঘদিন এবং 6 মাস বিশ্রামে থাকার কারণে মামলার তিনি তদবির করতে পারেন নাই, এবং পরবর্তীতে এই তামাদিটা মওকুফ করা হয়। এইটার আমরা একটা জাজমেন্ট এখানে দিয়েছি 2024 সালের। এরপরে ত্রুটিপূর্ণ ওকালতনামার এইটাও একটা সাফিসিয়েন্ট কজ হিসেবে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যয়িত সময়, এটা সাফিসিয়েন্ট কজ। এখন পূর্বে একটা বিধান ছিল কি যে 5 ধারায় প্রত্যেকটা দিনের ব্যাখ্যা দিতে হবে। ধরেন 680 দিন দেরি হয়েছে, তাহলে 680 দিনের প্রথম দিন এবং 680তম দিন এবং মাঝখানের যে দিন প্রত্যেকটার ব্যাখ্যা করা দরকার। এটা প্রথম দিকের একটা ভিউ পয়েন্ট ছিল। পরবর্তীতে এটা রিজেক্ট করা হয়েছিল 59 ডিএল এর মাধ্যমে। বলতেছে না, এটা দরকার নাই তো, এটা যদি করা হয় তাহলে তো মানে খুবই কঠিন হবে এবং অনেক বড় পিটিশনটা হয়ে যাবে। তো আমাদের যে কন্ডোনেশন, এই কন্ডোনেশন কোন কোন ক্ষেত্রে নামঞ্জুর হবে সেইটার একটা আমরা এখানে দেখতেছি লিস্ট রয়েছে। আপিলকারী বা আবেদনকারীর অবহেলার কারণে যদি কোনো ডিলে হয়, তাহলে এই ক্ষেত্রে লিমিটেশনটা কন্ডোন করা হবে না। এটার একটা মামলা দেখতে পাচ্ছি আমরা। গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মিনিস্ট্রি অফ ওয়ার্কস অ্যান্ড আদার্স ভার্সেস মিস্টার আলাউদ্দিন। এই মামলায় আমরা দেখছি অনেক বেশি সময় পরে মামলা দায়ের করা হয়েছে, 1340 দিন পরে, এবং ব্যাখ্যা সঠিকভাবে উপস্থাপন করা হয় না। এই মামলাটি তামাদির কারণে ডিসমিস হয়েছে। আরেকটি এরকম মামলা রয়েছে 23 সালের। এই মামলাটি হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড মির্জাপুর টাঙ্গাইল অ্যান্ড আদার্স ভার্সেস জিএম সুলতান ভুইয়া অ্যান্ড আদার্স। এই মামলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাফিসিয়েন্ট কজ 8 বছরের যেটা ছিল সেটা যথাযথ হিসেবে গণ্য করা হয় নাই। ক্লিয়ার? এরপরে আমরা দেখব পরের যে অধ্যায়, যে তামাদির মেয়াদ চলাকালে যদি কোনো ব্যক্তি কোনো আইনগত অক্ষমতায় পতিত হন, সেই বিষয়টা আমি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে ব্যাখ্যা করব। 6, 7, 8 এবং 9 ধারা এটা খুবই গুরুত্বপূর্ণ ধারা। এটা আমি একেবারে কি বলবো যে শব্দ ওয়াইজ মোটামুটি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছি। আমি মূল সেকশনটি পড়বো না। এটার মূল বক্তব্য হলো যে যখন মামলার তামাদির মেয়াদ অতিক্রম হওয়া শুরু করবে, অর্থাৎ তামাদির মেয়াদ মামলা দায়েরের অধিকার সৃষ্টি হবে, সেই সময় যদি মামলার বাদী কোনো আইনগত অক্ষমতায় পতিত হন, অর্থাৎ তিনি যদি নাবালক থাকেন, তিনি যদি জড়বুদ্ধি সম্পন্ন হন, অথবা তিনি যদি আহ, বোধহীন হন, উন্মাদগ্রস্ত হন, সেই ক্ষেত্রে ত- কিভাবে তামাদির মেয়াদ গণ্য করা হবে সেই বিষয়টি বলা হচ্ছে 6, 7, 8 এবং 9। এটা আমি মূল সেকশনটা এখন পড়ছি না, পরবর্তীতে আমরা বিস্তারিত এটা আলোচনা করব। মূল যে বক্তব্য সেটি হলো যে যেই তারিখে তিনি সুস্থ হবেন অথবা সাবালক হবেন, সেই তারিখ থেকে পরবর্তী যদি মেয়াদ থাকে তাহলে সেই মেয়াদের মধ্যেই তাকে মামলাটি দায়ের করতে হবে। কিন্তু যদি কোনো মেয়াদ আর অবশিষ্ট না থাকে, তাহলে তিনি সর্বোচ্চ 3 বছর সময় পাবেন মামলা দায়েরের ক্ষেত্রে। ক্লিয়ার? এটা আরো বিস্তারিত আপনাদের একটু মানে আমি পড়াবো। এখানেও আমি যে ইয়েটা দিয়েছি, রুলিংটা দিয়েছি, সেটা 1981 সালের। এবং এই ক্ষেত্রে বিষয়টা কি দেখেন, ধরেন রহিম তিনি 17 বছর বয়সে মামলা দায়ের করার অধিকারী হলেন, তার মামলার মেয়াদ হইল 3 বছর। তাহলে 18 বছর পর্যন্ত তার নাবালকত্বের কারণে গেল, তার পরবর্তী 2 বছরের মধ্যে তিনি এই 6 ধারা অনুসারে মামলা দায়ের করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে তিনি 18 বছর বয়সে পতিত হওয়ার আগে আগেই আবার ইডিয়ট হয়ে গেলেন অথবা লুনাটিক হয়ে গেলেন, এবং এই লুনাসি অতিক্রম মানে এই লুনাসি চললো তার 24 বছর পর্যন্ত, যদি এমন হয়
24 বছর বয়সে যখন তার 18 বছর বয়সে তার যেহেতু মাইনরিটি এটা সিজ হয়েছে এবং পরবর্তী 5 বছর লুনাসি ছিল, যে তারিখে তিনি আবার সুস্থ হবেন মানসিকভাবে সেই তারিখ থেকে পরবর্তী সর্বোচ্চ 3 বছরের মধ্যে তিনি এই মামলাটি দায়ের করতে পারবেন। এখন প্রশ্ন হলো, ধরুন একজন ব্যক্তি নাবালক, তাকেই কি মামলা দায়ের করতে হবে? তার পক্ষে অন্য কেউ মামলা দায়ের করতে পারবে না? সিপিসি বলতেছে, অর্ডার 32 বলতেছে না, তার যারা নেক্সট ফ্রেন্ড রয়েছে তিনি তো মামলা দায়ের করতে পারবেন, তার মামলা দায়েরে কোনো বাধা নাই। অথবা একজন ব্যক্তি লুনাটিক, তার ক্ষেত্রেও এটা মামলা দায়েরে কোনো আসলে বাধা নেই। এটা আমরা সিভিল প্রসিজার কোডের অর্ডার 32-তে দেখতে পাবো এই বিধানগুলো। ক্লিয়ার? কিন্তু যদি অন্য কোনো ব্যক্তি অর্থাৎ তার যারা নেক্সট ফ্রেন্ড এরা যদি মামলা দায়ের করতে চান, সেই ক্ষেত্রে মামলা যদি দায়ের করতে হয় তারা করতে পারবেন। আর ওনারা যদি অর্থাৎ যে নাবালক তিনি যদি সাবালক হওয়ার পর মামলা করতে চান, তাহলে লিমিটেশন অ্যাক্টের 6, 7, 8 ধারা প্রযোজ্য। কিন্তু যদি তার কোনো নেক্সট ফ্রেন্ড মামলা দায়ের করে তাহলে এই বিধানগুলো প্রযোজ্য না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আমি এইখানে বেশ কিছু উদাহরণের মাধ্যমে আসলে এই ধারাগুলো ক্লিয়ার, খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা এটা এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে একটু স্কিপ করবো। এরপরে আরেকটা ধারা রয়েছে 11 ধারা, তাই না? 11 ধারা আপনারা তো এখানে অনেকেই মানে আছেন, 11 ধারাটা কি খুব ক্লিয়ারলি বলে বলে দেওয়া আছে এই আইনটাতে? 11 ধারার বক্তব্য কি? 11 ধারার মূল বক্তব্যই হলো যে বাংলাদেশি নাগরিকরা যদি অন্য দেশে চুক্তি সম্পাদন করে, সেই চুক্তি বিষয়ে যদি কেউ মামলা দায়ের করে, তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের মেয়াদ কিভাবে নির্ধারিত হবে। এইটি আমরা মাস্টার্সে একটা সাবজেক্ট কোর্স আমাদের পড়তে হয়, সেটি হলো ইন্টারন্যাশনাল ল, প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। সেকশন 11 আসলে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল এর একটা অ্যাপ্লিকেশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় যে অংশ, সেই অংশে 12 থেকে 25 ধারা যেটি, এটিতে কি রয়েছে? এটিতে বর্ণনা করা হয়েছে মূলত এই যে আমরা আমাদের 3 মাস বা 6 মাস বা 6 বছর বা 3 বছর বা 60 বছর যে গণনা করব, এই গণনার তো একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়মটাই মূলত আলোচনা করা হয়েছে বা বিধানগুলো রয়েছে 12 থেকে 25 ধারায়, তাই না? 12 ধারা, 13 ধারা, এইগুলা মামলার যে লিমিটেশন আমরা কাউন্ট করি, সময় নির্ধারণ করি, সেই সময়টা নির্ধারণ করতে আমরা কিভাবে করব সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে এই 12 ধারা 13 ধারায়। আমি খুব সংক্ষেপে 12 ধারাটা যদি আপনাদের বলতে চাই, তাহলে সেটি হলো বলতেছে যেই তারিখে মামলাটার উদ্ভব হবে সেই তারিখটা আসলে বাদ যাবে। কিরকম? মনে করেন আজকে 9 জানুয়ারি, 9 জানুয়ারি জনাব রহিম জনাব করিমের সম্পত্তি বেদখল করলেন, অথবা তার কোনো আইনগত অধিকার অস্বীকার করলেন, অথবা তাদের মধ্যে সম্পাদিত চুক্তি ভঙ্গ করলেন। আমি যে দিনটা হিসেব করব, সেই দিন হিসেব করার ক্ষেত্রে আমি কি 9 জানুয়ারি সহ ধরব, না 9 জানুয়ারি ছাড়া ধরব? এই বিষয়টাই উঠে আসছে 12-তে। ক্লিয়ার? দেখেন, এটা আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি একটা বীজগণিতীয় বিষয় দিয়ে। এই যে আমরা 20 থেকে 12 যদি বাদ দিই বা বিয়োগ করি, তাহলে 8 আসছে। তো 20 থেকে 12 বিয়োগে আমরা কিন্তু 12 থেকে গণনা শুরু করি না, শুরু করি কত থেকে বলেন তো? 13 থেকে। তো তা আমাদের মেয়াদের ক্ষেত্রেও সে একই বিধান প্রযোজ্য। ইন কম্পিউটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned, যখন থেকে গণনা করা হবে বলতেছে shall be excluded। ক্লিয়ার? অর্থাৎ ঠিক যেই তারিখে মামলার দায়েরের অধিকার হবে, সৃষ্টি হবে, অর্থাৎ বাদীর অধিকারকে লঙ্ঘন করা হবে বা অস্বীকার করা হবে, সেই তারিখটা তামাদির যে গণনা, সেই গণনা থেকে বাদ যাবে। অর্থাৎ ক্ষতিপূরণের মামলায় যদি আমরা দেখি 1 বছর তামাদির মেয়াদ নির্ধারণ করা হয়, তাহলে 9 জানুয়ারি থেকে আমরা পরবর্তী, আমরা বলি না যে 8 জানুয়ারি পরবর্তী 1 বছর হবে, কিন্তু এই নবম দিন, এই 9 জানুয়ারিটা বাদ যাবে। এই বিষয়টা সাবসেকশন 1-এ বলে দেওয়া হয়েছে। এরপর আরেকটা জিনিস বলতেছে
Then computing the period of limitation prescribed for an appeal, an application for leave to appeal, and an application for a review judgment, the day on which the judgment complained of was pronounced. অর্থাৎ যে রায়ের বিপরীতে আপিল করা হবে বা রিভিউ করা হবে বা যে আদেশের বিরুদ্ধে রিভিশন করা হবে, এটা যদিও বলা নাই এই সেকশনে, কিন্তু কেস রেফারেন্সের মাধ্যমে, রুলিং এর মাধ্যমে এগুলা এসেছে, সেই দিনটা কি হবে বলতেছে, সেই দিনটা বাদ যাবে। অর্থাৎ আজকে 9 জানুয়ারি যদি ধরেন একজন ব্যক্তির বিরুদ্ধে রায় হলো, সেই রায়ের তামাদির মেয়াদ আমরা জানি 30 দিন, তো এই 9 জানুয়ারিটা বাদ যাবে 30 দিন গণনার ক্ষেত্রে। এবং একই সাথে বলতেছে এই যে রায় বা ডিক্রির যে কপি, আমরা তো সার্টিফাইড কপি উত্তোলন করে আপিলটা দায়ের করব এবং আপিল এটা সংযুক্ত করব, এইটা উত্তোলনের ক্ষেত্রে যে সময় লাগবে বলতেছে, দ্য টাইম রিকুইজিট ফর অবটেইনিং এ কপি অফ দ্য ডিক্রি, সেন্টেন্স অর অর্ডার অ্যাপিলড ফ্রম অর sought টু বি রিভিউড শ্যাল বি এক্সক্লুডেড। অর্থাৎ এই প্রয়োজনীয় সময়টুকুও বাদ যাবে। এখানে কিন্তু আবার বলতেছে না দ্য টাইম সাফিসিয়েন্ট ফর অবটেইনিং, বলতেছে টাইম রিকুইজিট, অর্থাৎ যতখানি প্রয়োজন ততখানি। আরেকটি বলতেছে হোয়ার এ ডিক্রি ইজ অ্যাপিলড ফ্রম অর sought টু বি রিভিউড, দ্য টাইম রিকুইজিট ফর অবটেইনিং এ কপি অফ দ্য জাজমেন্ট অন হুইচ ইট ইজ ফাউন্ডেড শ্যাল অলসো বি এক্সক্লুডেড in computing the period of limitation prescribed for an application to set aside an award। অর্থাৎ এটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে বলতেছে the time requisite for obtaining a copy of the award shall be excluded। এটা কেন বলতেছে বলেন তো? আমরা যে রায়ের বিরুদ্ধে আপিল করব বা দেখা যাচ্ছে রিভিউ করব অথবা কোনো একটা অর্ডারের বিরুদ্ধে রিভিশন করব, এটার তো আমাদেরকে, আমরা যে অ্যাপিলটা প্রিফার করব, আপিল দায়ের করব, তার সাথে অবশ্যই তার যে সার্টিফাইড কপি, ওই রায়ের সার্টিফাইড কপি প্রয়োজন। এখন রায়ের সার্টিফাইড কপি যেদিন রায় ঘোষণা হলো, মনে করেন রায় ঘোষণা হয়েছে 11 তারিখে, 11 তারিখেই কি এই রায়ের কপিটা দেওয়া সম্ভব? সম্ভব তো নাও হতে পারে। একটা কোর্টে নকলের জন্য অনেক পিটিশন থাকে, তাহলে এটা 3 দিন পরে হতে পারে বা 4 দিন পরে নকলটা সরবরাহ করা হতে পারে। 30 দিনের যে হিসেব আমরা করব, সেই হিসেবের বেলায় এই যে যেদিন রায় ঘোষিত হয়েছে সেই দিনটি বাদ যাবে। ধরেন পরের 4টা দিন, 4 দিন পরে 11 তারিখে রায়ের পর 15 তারিখে জাজমেন্টটার সার্টিফাইড কপি পাওয়া গেছে, এই যে 15 তারিখ পর্যন্ত এই সময়টাও কম্পিউটেশন থেকে বাদ দিতে হবে। আপনারা ক্লিয়ার এই 12 ধারাটা? আমি একেবারে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দিয়ে 12 ধারা 13 ধারা এই সমস্ত ব্যাখ্যা করেছি, যেটা আমরা মানে খুবই স্পষ্টভাবে বুঝতে পারবো এই দেরিগুলা বা কম্পিটিশনের ক্ষেত্রে কেন এগুলোকে ব্যাখ্যা মানে সময়টা দেওয়া হয়েছে। এই রিকুইজিট টাইমের ক্ষেত্রেও এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করেছি। 13তে বলতেছে বাংলাদেশ থেকে বিবাদীর অনুপস্থিতির যে সময়, সেই সময়টাও বাদী তামাদির মেয়াদ থেকে বাদ দিতে পারে। এবং এই ক্ষেত্রে আমি শুধুমাত্র যে তামাদি আইনে নির্দিষ্ট থাকবো, আমাদের ভবিষ্যৎ যে ক্লাসটা হবে, কন্ডাক্ট করা হবে, সেটা না। এখানে আমরা এই লিমিটেশন অ্যাক্ট পড়ার ক্ষেত্রে, পড়ার সময় আমরা অনেকগুলো আইন নিয়ে চলে আসবো আমাদের বোঝার সুবিধার্থে। এখানে আমাদের আলোচনার জন্য চলে আসবে দেওয়ানি কার্যবিধি, আলোচনার জন্য চলে আসবে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, আলোচনায় চলে আসবে লেবার অ্যাক্ট। মানে আমরা আমাদের যে বিধানগুলো রয়েছে আইনের, তামাদি আইনের, এগুলো বিধানের ক্ষেত্রে প্রত্যেকটা আইন যেটা যেটা প্রযোজ্য হবে সবগুলো এখানে আমরা আলোচনার জন্য হাজির করব। এবং এতে করে কি হবে জানেন, যে আমরা খুবই ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারবো। এবং একই সাথে আমি আপনাদের বলি যে বেশ কিছু ধারা রয়েছে, যে ধারাগুলো আসলে প্রচলিত যে কোনো বই বলি বা লেকচার শিট বলি, সেইগুলোতে যে খুব স্পষ্টভাবে উদাহরণ সহকারে বলা আছে এমনটি না। আমাদের যে লেকচারগুলো পরিচালিত হবে, সেই লেকচারগুলোতে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং একই সাথে আপনাদের আরেকটি কথা আমি বলি, সেটা হলো যে আমরা তামাদি আইনটা মূলত আর্টিকেলগুলো মুখস্থ করি, যেটা দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে প্রায় সময় মনে থাকে না। আমি যেটা করেছি, প্রত্যেকটা আর্টিকেল চেষ্টা করেছি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করার জন্য। সেকশনে যেমন উদাহরণ দিয়েছি মামলার রেফারেন্স দিয়ে দিয়ে, তেমনই ভাবে আমরা আর্টিকেলগুলোতেও এটা করেছি। যেমন আমি আপনাদের কয়েকটা একটু পড়ে শোনাবো, মানে একটু বলবো, তাহলে আপনারা বুঝবেন যে কোন কোন জায়গায় এই লেকচারগুলো বাকিগুলোর থেকে আলাদা হবে। হ্যাঁ,
যেমন আমি একটু আপনাদের 16 অনুচ্ছেদটা পড়াই, দেখবেন যে আপনারা এতদিন যা পড়ছেন মনে হবে যে এটা এত কঠিন ছিল, কিন্তু এটা যে এত সহজ এই বিষয়টা উঠে আসবে। 16টা আমরা একটু পড়বো, আর্টিকেল 16 যদি আপনাদের কারোর কাছে থাকে একটু দেখবেন। আমি এখানে একটু দেখছি 16 অনুচ্ছেদে বলতেছে যে এটা আমার এই লেকচারে আছে, তো আমি বাইরে থেকে একটু পড়ছি। প্রচলিত যে বইগুলো রয়েছে বা বি- মানে লেকচার গুলো রয়েছে সেখানে বাংলা অনুবাদে যেটা বলতেছে যে যদি কোনো রাজস্ব বকেয়া থেকে থাকে বা এইভাবে আদায়যোগ্য কোনো অন্য কোনো পাওনার দরুন, অর্থাৎ দাবি, পাওনা, অর্থনৈতিক পাওনা, আর্থিক যে দাবি, এটি যদি থাকে তাহলে রাজস্ব বিভাগ কর্তৃক দাবিকৃত অর্থ পরিশোধ বাবদ প্রতিবাদ মূলে প্রদত্ত অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে যে মামলা করা হবে সেই মামলার তামাদির মেয়াদ হবে 1 বছর যখন অর্থ প্রদান করা হয়। এই আর্টিকেল পরে আপনারা বলেন খুব বেশি কিছু বোঝা কি সম্ভব? এটা আমাদের এই জন্য খালি মুখস্থ করতে হয়। আমি চেষ্টা করব আমার লেকচারগুলোতে এই বিষয়গুলো, সেকশন এবং আর্টিকেল, প্রত্যেকটা বিষয়টা ব্যাখ্যা করে, এবং আপনারা যতক্ষণ না বুঝবেন আমরা চেষ্টা করব বোঝার। এটার ইংরেজিটা দেখবেন তাহলে বুঝবেন যে এটা কেন আমি বলতেছি যে লিমিটেশন অ্যাক্ট আমরা মোটামুটি ভাবে মুখস্থ করে চলে যাই, ভালো করে বোঝার চেষ্টা করি না। আর্টিকেল 16 বলতেছে এগেনস্ট গভর্নমেন্ট টু রিকভার মানি পেইড আন্ডার প্রোটেস্ট ইন স্যাটিসফ্যাকশন অফ এ ক্লেম মেড বাই দ্য রেভিনিউ অথরিটিজ on account of arrears of revenue or on account of demands recoverable as such arrears। এটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা না করলে বা কেস দিয়ে বিস্তারিত ব্যাখ্যা না করলে বোঝা খুব টাফ। আমি চেষ্টা করছি, এখানে দেখেন আমি লিখেছি, উদাহরণ দিয়েছি যে 16 অনুচ্ছেদের বিষয়টি একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যাক। বাংলাদেশের কোন সরকারি বিদ্যুৎ সরবরাহ কোম্পানি কর্তৃক আফসার সাহেবের বিদ্যুৎ বিল নির্ধারণ করা হলো 2 লাখ টাকা। আফসার সাহেব মিটার হিসাব করে দেখলেন তার বিল আসার কথা ছিল 80,000 টাকা। তিনি বিদ্যুৎ সরবরাহ কোম্পানিতে এই বিষয়ে প্রতিবাদ করলেন, কিন্তু বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বলল যে বিষয়টি নিষ্পত্তির আগে আফসার সাহেবকে কোম্পানি বরাবর 2 লাখ টাকা বিল প্রদান করতেই হবে। আফসার সাহেব 2 লাখ টাকা বিল দাখিল করলেন। পরে এটা সিদ্ধান্ত হলো, ওই যে তিনি যে প্রতিবাদ দাখিল করেছিলেন, সিদ্ধান্ত হলো যে আফসার সাহেবের 20,000 টাকা প্রদান করেছিলেন সেটা যদি কোম্পানি স্বেচ্ছায় না দেয় তাহলে সেটা তো উদ্ধার করতে হবে। এই যে উদ্ধারের যে তামাদের মেয়াদ, এই টাকা উদ্ধারের যে তামাদের মেয়াদ, এইটার মেয়াদ হবে 1 বছর। এইটা ব্যাখ্যা আমি কিভাবে করেছি দেখেন, বলতেছে এগেনস্ট গভর্নমেন্ট টু রিকভার মানি পেইড আন্ডার প্রোটেস্ট। এই যে আন্ডার প্রোটেস্ট মানে হলো কি, যে তাকে এটা বাধ্য করা হয়েছিল না, আপনি আগে টাকাটা দেন, পরে এটা মীমাংসা হবে। প্রোটেস্ট ইন স্যাটিসফ্যাকশন অফ এ ক্লেম, এই যে সরকার দাবি করলো 2 লাখ টাকা দিতে হবে এর জন্য, মেড বাই দ্য রেভিনিউ অথরিটিজ। এই রেভিনিউ অথরিটিজ যখন 1908 সালে করা হয় এত গভর্নমেন্ট কোম্পানি ছিল না, এখনো হয়েছে, এই কারণে এগুলো এর অন্তর্ভুক্ত হবে। অন অ্যাকাউন্ট অফ এরিয়ার্স অফ রেভিনিউ, এই যে বিদ্যুৎ বিল যেটা এরিয়ার বা বকেয়া হিসেবে জমা পড়েছিল এইটা, এবং এর ফলে তিনি যে অতিরিক্ত টাকাটা প্রদান করলেন সেই টাকা উদ্ধার করতে গেলে তা আমাদের মেয়াদ কত হবে, এইটাই বলা হয়েছে 16 অনুচ্ছেদে। কিন্তু শুধু আর্টিকেল পড়ে এইটুকু অংশ মানে সো টাফ। এইভাবে বাকি যেগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করব, এবং সেটি আমরা আশা করি সফল হব যে আপনারা লিমিটেশন অ্যাক্ট সম্পর্কিত যত ধরনের জিজ্ঞাসা রয়েছে এবং বার কাউন্সিল এবং বিজেএস এর পরীক্ষাগুলোতে যেগুলো আসে তার প্রত্যেকটাই আপনারা সঠিকভাবে উত্তর প্রদান করতে সক্ষম হবেন। এই আমাদের তামাদি আইনের বিস্তারিত যে আমরা লেকচার কন্ডাক্ট করব তার একটা স্কেচ আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। পরবর্তীতে আমরা যে বিস্তারিত ক্লাসগুলো করব সেই ক্লাসগুলোতে প্রত্যেকটি সেকশন এবং এই সেকশনের বিপরীতে আমরা বিভিন্ন ধরনের লিগ্যাল ফিকশন তৈরি করব, অর্থাৎ আইনি কিছু সমস্যা আমরা উপস্থাপন করব, আইনি সমস্যার ভেতরে কিভাবে তামাদির প্রশ্নটি জড়িত সেইটি আমরা আলোচনা করব, এবং এটি কিভাবে এই তামাদি আইনের বিভিন্ন সেকশনের মাধ্যমে সমাধান করা যায় সেইটি আলোচনা করব আমরা আমাদের লেকচারে। একই সাথে বার কাউন্সিল এবং বিজেএস পরীক্ষায় এমসিকিউ এবং রিটেনের জন্য বিস্তারিতভাবে সমগ্র বিষয় আলোচনা করব, যাতে ন্যূনতম কোনো ঘাটতি না থাকে এই চেষ্টা করব। আপনাদের
কোনো প্রশ্ন আছে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এর প্রেক্ষিতে? এই স্যারের উদ্দেশ্যে যদি কারোর প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। বাই দ্য ওয়ে, কারোর মনে হয় কোনো প্রশ্ন নেই, যাই হোক। ইট ওয়াজ অ্যান ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট ক্লাস ফ্রম মিস্টার ফজলে রাব্বি স্যার। আই হোপফুলি যে স্যারকে আমরা আরো পাবো। আর আজকে যে ক্লাসটি কন্ডাক্ট হয়েছে সেটি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। হোপফুলি নেক্সট ক্লাসে আপনারা পার্টিসিপেট করবেন এবং স্যারের কাছ থেকে আমরা লিমিটেশন অ্যাক্টের প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ এবং পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে বার এবং জুডিশিয়ারিতে সে সম্পর্কে আরো আলোচনা শুনব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।